রেকর্ড। ওকে। তো আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের পঞ্চম ক্লাসের মেন টপিক হলো আমরা ইন্টেরিয়র সাইট নিয়ে কথা বলবো। আমাদের টপিক থাকবে আজকে একজন সাইট ইঞ্জিনিয়ার অথবা একজন ইন্টেরিয়র যারা কাজ করে মূলত, যারা ক্লায়েন্টের সাথে সরাসরি দেখা করে বা ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করে বা কি সাইটে যায়, এভরিথিং কিভাবে আমরা মেজারমেন্ট করি বা কিভাবে মেজারমেন্ট করতে হয়, এভরিথিং সব কিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। পাশাপাশি আমরা কিছু নিয়ম কানুন শিডিউল থাকে, যে শিডিউলগুলা আমাদের মানতে হয়। হ্যাঁ, এবং কিছু নিয়ম কানুন থাকে মেনটেনেন্স করতে হয়, এই মেনটেনেন্সগুলো আমরা আজকে জানবো, বুঝবো। হ্যাঁ। তো এর আগে আমি বলে দিচ্ছি যে আসলে আমাদের অলরেডি, যেহেতু আমাদের বেসিক ক্লাস আমাদের শেষ স্কেচআপের, আমরা এখন থেকে প্রজেক্ট ওয়াইজ আমরা কাজ শুরু করব। সেই ক্ষেত্রে আমাদের যে অলরেডি 4টা ক্লাস শেষ হয়েছে, এখানে যারা যারা অ্যাসাইনমেন্ট এখনো 4টা জমা দেন নাই, আগামী ক্লাস শুরু হওয়ার আগে মানে শনিবারের আগে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস এর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। হ্যাঁ, কারণ একটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাকে বোঝা যাচ্ছে যে আসলে আপনি কি পরিমাণ পরিশ্রম করতেছেন বা কি পরিমাণ চেষ্টা করতেছেন। কারণ আমি কিন্তু আসলে ডিজাইন শেখাতে পারবো না। হুম। ডিজাইন একটা হচ্ছে সৃজনশীলতা। আমি জাস্ট আপনাকে ট্র্যাক লাইন ধরায় দিতে পারবো যে আসলে আহ, আপনি চাইলে এইভাবে এইভাবে করতে পারেন, কিন্তু ডিজাইনটা কিন্তু আমি শেখাতে পারবো না। ডিজাইনটা হচ্ছে আপনার মনের একটা ভাবমূর্তি, ঠিক আছে, যেখান থেকে আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, নিজের ভিতর থেকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগাবেন। ঠিক আছে। সো আমার কথা হলো, আপনারা যদি 1 ঘন্টা ক্লাস করেন সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমেই আপনি একটা সময় ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে। আজকে বিশ্ব আঁকি যারা ভালো ভালো জায়গায় গেছে তারা কিন্তু দেখবেন সবাই প্র্যাকটিসকে প্রাধান্য দিচ্ছে। আপনি প্র্যাকটিস করবেন না, আপনি পারবেন না। আপনার সাথে আপনার সাথে সাথে যে শিখছে, দেখবেন যে আপনি প্র্যাকটিস কি না করার কারণে আর উনি প্র্যাকটিস করার কারণে সে অনেক দূরে এগিয়ে গেছে। হুম। তো এটা হলো বিষয়। কারণ একটা আমার 1 থেকে 2 মাসের ক্লাসে আমি যা শিখাবো তা শিখিয়ে আপনারা আসলে কি বলে এটা, একদম আর্কিটেক্ট অথবা একজন ফুললি ডিজাইনার হতে পারবেন না, কখনোই সম্ভব না। ঠিক আছে। একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই আপনি চাইলে ওইরকম জায়গা তৈরি করতে পারেন। ঠিক আছে। ওকে। আজকে আমাদের কি ক্লাস, পঞ্চম ক্লাসের আজকে ক্লাসটি শুরু করতেছি। প্রথমে আমি কিছু কথা বলবো। সেটা হলো, সাপোজ ধরেন আজকে হয়তোবা কোনো কোম্পানিতে আপনি জব করতেছেন। হুম। জবের ক্ষেত্রে এই জিনিসগুলা অবশ্যই মেনটেন করতে হবে। অথবা ফিউচারে আপনি নিজের কোম্পানি দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আজকে যে এই নিয়ম কানুনগুলো কিছু বলবো সেগুলো আপনি ফলো করতে হবে। ঠিক আছে। তো সাপোজ আমি একটা ওয়েট, এটা হলো একটা কোম্পানির একটা ডকুমেন্ট। সো এই কোম্পানির ডকুমেন্ট নিয়ে আগে কথা বলবো, দেন কি স্টেপ বাই স্টেপ আমরা সামনে আগাবো। ঠিক আছে। একটু আজকের ক্লাসটা একটু কথা বেশি হবে, ইনফরমেশন বেশি থাকবে, আর পাশাপাশি ইনফরমেশনটা বেশি থাকবে। হ্যাঁ। দেন আমরা আমাদের মেন টপিকে আমরা চলে যাব। আচ্ছা, একটু ধৈর্য ধরে আজকে কথাগুলো শুনতে হবে আপনাদের। প্রথমে আপনি যখন একটা কোম্পানিতে আছেন, একজন আর্কিটেক্ট অথবা একজন ইঞ্জিনিয়ার অথবা একজন সাইট ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনার ভিতরে কিছু গুণাবলী থাকতে হবে, যে গুণাবলীগুলোর মাধ্যমে আপনি চাইলে ওই কোম্পানিতে সাইন করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি একটা কোম্পানিতে যুক্ত হয়েছেন, বাট একটা সাইটে কিভাবে যেতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো আপনি যদি না জানেন বা ক্লায়েন্ট হ্যান্ডেলিং যে বিষয়টা থাকে, সেই ক্লায়েন্ট হ্যান্ডেলিং যদি করতে না পারেন, দেন কিন্তু আপনার ওই কোম্পানিতে ভ্যালু কমবে। আর যখন একজন ফ্রেশার হিসেবে একটা কোম্পানিতে যাবেন আপনি,
হ্যাঁ, তখন যখন আপনি দেখবেন যে আসলে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারতেছেন, দেখবেন যে ওই কোম্পানি আপনাকে খুব দ্রুত অ্যাকসেপ্ট করবে এবং খুব দ্রুত কি একটা অ্যাসেট হিসাবে আপনাকে মনে করবে। তো ওই রকম গুণাবলী আপনার ভিতরে থাকা দরকার। আমি আমার ক্লাসগুলোতে আমি ওরকমই মানে শেখানোর চেষ্টা করি যে যে শিক্ষাগুলা একজন ফ্রেশারের ভিতরে থাকলে সে একটা কোম্পানিতে গিয়ে আসলে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওকে। প্রথমে কিছু কথা বলি, সেটা হলো ফার্স্ট যেটা, আপনি যখন একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত হবেন কোম্পানিতে, আপনাকে হয়তোবা অনেক সময় সাইট ভিজিটে যেতে হতে পারে। সাইট ভিজিটটা দুই ধরনের হতে পারে। একটা সাইট ভিজিট আছে যে আসলে কাজ করতেছে অলরেডি, সেখানে আপনি ভিজিট করতে গেছেন এবং সেখানে কি কাজ চলতেছে সেই কাজগুলো আপনি দেখতে গেছেন। অথবা কাজের কাজ কি কাজ কি কি কাজ করবে বা চেকিং যেটাকে বলা হয়, চেক করতে গেছেন যে আসলে আপনার কাজগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো জাস্ট নতুন একটা ক্লায়েন্ট সবেমাত্র তার সাথে কথাবার্তা হলো, দেন কি তার সাথে দেখা করে আপনি ওই মেজারমেন্ট নিতে হবে এভরিথিং। হ্যাঁ, মানে যেটা একদম নিউ ক্লায়েন্ট যেটাকে বলে, এটা হচ্ছে নিউ ক্লায়েন্ট। আর এটা হচ্ছে আমাদের কাজ চলতেছে এরকম। তো আমি নিউ ক্লায়েন্ট নিয়ে কথা বলবো প্লাস আমাদের কাজ চলতেছে, এই দুটা নিয়ে কথা বলবো। দেখেন, আপনি যখন একটা কোম্পানিতে যাবেন আপনাকে এই দুটা কাজই মেনটেনেন্স করতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা ডিজাইন করে তারাই আসলে এই জিনিসগুলো মেনটেন করে, তারাই আসলে সাইট ভিজিটে যায়, তারাই মানে এভরিথিং সব কিছু করে থাকে। আর যারা যারা বড় বড় কিছু কোম্পানি আছে, যে কোম্পানিগুলো বাংলাদেশে এখন অনেক কোম্পানি আছে যেগুলা এক একটা সেক্টর নিয়ে করে। হ্যাঁ, যে আহ, যেমন একটা ব্যক্তি খুব ভালো রেন্ডার পারে, তারা শুধু রেন্ডার করাতে দেয়। হ্যাঁ, দেন একটা ব্যক্তি ডিজাইন কি অটোক্যাড করতে পারে, তাকে একটা অটোক্যাড দিয়ে দেয়। যারা সাইট ভিজিটে এক্সপার্ট তাদেরকে সাইট ভিজিটে পাঠিয়ে দেয়। মানে একজন আরেকজনের সাথে মানে কানেক্টেড করে দেয়। কিন্তু কিছু কি অধিকাংশ কোম্পানিগুলো দেখা গেছে একের ভিতর সব পেতে চায়। বাংলাদেশের মধ্যে অধিকাংশ কোম্পানিগুলো এরকমই, একের মধ্যে সব পেতে চায়। আর কয়েকটা বড় সড়ো কোম্পানি আছে যারা আসলে চেষ্টা করে যে আপনার ওই আপনার ক্রিয়েটিভিটি অনুসারে বা আপনার যোগ্যতা অনুসারে সেই জায়গাটা আপনাকে দেওয়ার। ঠিক আছে? ওকে। তো প্রথম কথা হলো, আপনি যখন সাইট ভিজিটে যাবেন, আপনার আপনি যেটা বলতেছিলাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে নতুন সাইট, একটা পুরাতন সাইট। পুরাতন সাইট হলে আপনাকে আগে কাজ সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ম্যাটেরিয়াল সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এবং একটা কাজ সেটা ডিপেন্ড করতেছে আপনার অভিজ্ঞতা অনুসারে। আপনি যখন একটা ইন্টেরিয়র কোম্পানিতে থাকবেন 5 থেকে 6 মাস আপনি ইন্টার্নি করবেন অথবা কি থেকে শিখবেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা এমনিতেই হয়ে যাবে। যারা আর্কিটেকচার পড়াশোনা করেন নাই, বা অনেকে ইন্টেরিয়র আর্কিটেক্ট আছে কি অনেকে পড়াশোনা করে এটার উপরে। সো যারা আসলে অভিজ্ঞতা নেই তারা এইভাবে অভিজ্ঞতাটা হবে। প্রথমেই আপনি গিয়ে কারো ভুল ধরতে পারবেন না। আপনাকে হয়তো বা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে বা সাইটে গিয়ে গিয়ে প্রথমে শিখতে হবে, দেখতে হবে, দেন একটা সময় আপনি দ্বিতীয় যে বিষয়টা বললাম যে আপনার পুরাতন ক্লায়েন্টের যে সাইটটা এটা আপনি ভিজিট এভাবে করতে হয়। ঠিক আছে? আর প্রথম যেটা যেটা নিউ ক্লায়েন্ট, সেটা হলো যখন আপনি যাবেন একটা কি ধরেন আপনাকে একটা কোম্পানি থেকে বলা হলো যে এটা আমাদের নতুন ক্লায়েন্ট, তার সাইটে যাও, তার সাথে কথাবার্তা বলো এবং সেখান থেকে উম, ওই স্পেসের মেজারমেন্টটা সঠিক মতো তুলে নিয়ে আসো। তখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সাথে একটা ব্যাগ অবশ্যই থাকতে হবে। একটা ব্যাগ থাকতে হবে, ব্যাগের ভিতরে এভরিথিং সব কিছু। মানে আপনি যে একটা কি একটা ব্র্যান্ড, এটা কিন্তু ক্লায়েন্টের সাথে আপনাকে প্রুভ করতে হবে। কারণ ক্লায়েন্ট কিন্তু কি আপনাকে কিন্তু এইভাবে কি মানে এমনিতে কাজ দেয় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনার বিশ্বস্ততা দেখে, আপনার কথাবার্তার ধরন দেখে, আপনার স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আপনি যদি স্ট্যান্ডার্ড ভাবে কথা বলতে পারেন, সুন্দর মতো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারেন, দেন আপনার একটা কাজ পাবেন। অন্যথায় কিন্তু কোনো ক্লায়েন্টই কাজ দিতে চায় না। কারণ একটা কাজ দেখা গেছে সর্বনিম্ন হলো 2 থেকে 3 লাখ টাকার। হ্যাঁ, আর আমরা যারা ইন্টেরিয়রে কাজ করি আমরা জানি যে 50% টাকা আমরা অ্যাডভান্স দিই। তো কোনো কোম্পানি কিন্তু বা কোনো ক্লায়েন্ট কিন্তু আপনাকে আহ, আপনাকে কি 50% টাকা এমনি এমনি দিয়ে দিবে না। প্রথম কথা হচ্ছে আপনাকে দেখবে, যেহেতু আপনার প্রথম গেছেন। মানে প্রথম হয়েছে বিষয়টা হলো এরকম যে প্রথম হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারী।
আপনাকে এরকম ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে ক্লায়েন্টের সামনে যে আপনি অনেক অভিজ্ঞ, আপনি এই বিষয়ে মানে এক্সপার্ট অনেক, এই জিনিসটা প্রকাশ করতে হবে। দেন আপনার কাজের মধ্যে এক্সপার্টনেস থাকতে হবে। আপনার আপনার ব্যাগে সবসময় থাকবে মেজারমেন্ট টেপ থাকবে, তারপরে দিয়ে আপনি স্কেচ বুক রাখবেন, পেন্সিল রাখবেন, যে কাজগুলো আপনাকে আগেই করতে হবে। পাশাপাশি আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। দেন ক্লায়েন্টের সাথে যখন আপনি মিটিং করতে যাবেন, সেক্ষেত্রে আপনার এরকম একটা ফর্ম আপনার প্রয়োজন হতে পারে, বা এরকম ফর্ম একটা প্রয়োজন। এই ফর্মটা আসলে আমাদের বড় বড় কোম্পানিগুলো এই ধরনের নিয়ম কানুন মেনে তারা আসল কাজগুলো করে, কিন্তু আমাদের মতো ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো আছে তারা এই ধরনের নিয়ম কানুনগুলো ফলো করে না। কিন্তু তারপর তারা মোটামুটি ভালো করতেছে। কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে যান, সেখানে যদি নিয়ম কানুন না থাকে, আপনি চাইলে এই নিয়ম কানুনগুলোকে অ্যাড করতে পারেন। আপনার এই ক্রিয়েটিভিটি দেখেই কিন্তু আপনাকে অ্যাসেট মনে করবে, ঠিক আছে? তো একটা কোম্পানি এরকম একটা যদি এরকম ডকুমেন্ট যদি একটা থাকে বা ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে অনেকটা ভালো হয়। হ্যাঁ, বা একটা স্ট্যান্ডার্ড মানের একটা কোম্পানি বোঝায় এই ধরনের কিছু স্ট্যান্ডার্ড কাজ দ্বারা। যেমন এই ফর্মটা আমি একটু বোঝাই, দেন এটার পাশাপাশি অন্য কিছু বোঝাবো, নো প্রবলেম। ধরেন এরকম একটা ফর্ম আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, যেটা কি, এরকম একটা ফর্ম আপনারা তৈরি করবেন, সেটা বিভিন্ন রিসার্চের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারেন, এক্সেলের মাধ্যমে করতে পারেন। এবং এই আমাদের আরো ইজি কিছু ওয়ে আছে, সেটা হলো যে আহ, কি বলে এটারে, অনলাইনে কিছু সাইট আছে, যে সাইটগুলো আপনারা চাইলে ওই সাইটগুলোর মধ্যে, ক্যানভা, হ্যাঁ ক্যানভা, তো আপনি চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন, খুব ইজি। আর আমার ক্লাসও দেখা গেছে সামনে 1 থেকে 2টা ক্লাস পাইতে পারেন, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলোর মাধ্যমে বেসিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোর মধ্যে আমি ওইখানে ক্লাস করাবো, নো প্রবলেম। বাট আজকে আমি এটা জাস্ট বোঝাবো এটা কিভাবে তৈরি করবো, এটা আপনারা প্রথমে তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। ধরেন আপনি এরকম একটা ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মের মধ্যে প্রথমেই যেটা থাকবে সেটা হলো কোম্পানির ব্র্যান্ড বা কোম্পানির নাম। সেটা হাতের ডানেও থাকতে পারে, হাতের বামেও থাকতে পারে, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? দেন এখানে লেখা থাকবে ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রাইমারি ডিসকাশন। মানে কি, প্রথম কি আপনি দেখেন নিচে লেখা আছে পরিচয় পর্ব এবং প্রাথমিক আলোচনা। দেখেন অনেক ক্লায়েন্ট আছে, তারা ইংলিশ বোঝে না। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দেই। আমি আগে একটা কোম্পানিতে জব করতাম, বেশি বেশি দিন হয় নাই, হয়তো বা 4-5 মাস হয়েছে যে কোম্পানিতে আমি জব করি, সেটা আলিফ ইঞ্জিনিয়ারিং, যাই হোক। তো ওইখানে একটা ক্লায়েন্ট, আমি যখন একটা ক্লায়েন্টের সাথে আমি গিয়েছিলাম। তা আমাদের ওই কোম্পানিতে যে আমাদের এটা দেওয়া হয়, পোর্টফোলিও বলেন অথবা কি বলে এটাকে, পোর্টফোলিও অথবা ক্লায়েন্টকে যে একটা অফার লেটার দেওয়া হয়, সেই অফার লেটার আমরা দিয়ে থাকি, তো ওইটা থাকে পুরো ফুল ইংলিশে। তো ক্লায়েন্ট এটা হাতে নিছে। মোটামুটি ক্লায়েন্টের বাজেট ছিল 5 থেকে 6 লাখ টাকা, হ্যাঁ, আরো বেশি। ছোট একটা কিচেন করবে এরকম। তো আমরা এরকম অফার লেটার নিয়ে দিছি, ওই অফার লেটারটা ফুললি ভাবে দেখছে বা ইংলিশে লেখা। তো ক্লায়েন্ট শুধু মানে উল্টাইছে, কিন্তু কিছুই বোঝে নাই, কারণ ক্লায়েন্ট ওরকম ইংলিশটা পারে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলতেছে যে আমি তো আসলে এগুলো বুঝি না, আমাকে বাংলায় এরকম একটা ফর্ম আপনাকে নিয়ে আসবেন। তো আমরা মনে মনে হাসছিলাম, যাই হোক। বাট এই এই জিনিসটা তখনই যদি বোঝাতে পারতাম তো ভালো হতো। দেন আমরা পরবর্তীতে আবার ওই ফর্মটাকে বাংলায় টাইপিং করে বাংলায় কনভার্ট করে তারপর আবার ওই সাইটে গেছি, তারপর অফার লেটারটা জমা কি মানে নিছি। তো এই এটা বলার কারণ হলো আপনারা যাতে বুঝতে পারেন যে একটা ফর্মের মধ্যে যে ইংলিশ এবং বাংলা দুটা মিলিয়ে থাকে, তাহলে আপনাদের জন্য খুব ইজি। 1 মিনিট। তো okay, তো একটা ফর্মের মধ্যে বাংলা ইংলিশ দুটা মিলিয়ে থাকতে হবে, তাহলে আপনার ক্লায়েন্ট সহজে এটা বুঝতে পারবে, ঠিক আছে? তো একটু পরিচয়টা আমরা জানি কি, এটা কি হলো, কি ইন্ট্রোডাকশন এন্ড প্রাইমারি ডিসকাশন, মানে পরিচয় পর্ব এবং প্রাথমিক আলোচনা। মানে প্রথম আমরা গিয়ে ক্লায়েন্টের সাথে যে আলোচনাটা করি, ওইটাই আসলে ওই আলোচনার মধ্যেই আসলে এই ফর্মটা তৈরি করা, ঠিক আছে? আচ্ছা। দেন কনসার্ন পার্সন, আগ্রহী ব্যক্তি যার সাথে পরিচয় হলো, ঠিক আছে? দেন ওই দিন যেদিন যাবেন ওই দিনের ডেট আপনি এখানে কালেক্ট করবেন। দেন ওই ব্যক্তির নাম কালেক্ট করবেন। দেন প্রফেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে সুন্দরভাবে কথাবার্তা বলে
এভরিথিং মানে অনেক কিছু শেয়ার করে আপনাকে যেভাবে হোক না কেন তার প্রফেশনটা জেনে নেবেন। তাহলে হয় কি জানেন, আপনি বুঝতে পারলেন যে আসলে ক্লায়েন্টটা কোন ক্যাটাগরির। কারণ আমরা জানি সব সেক্টরই ক্যাটাগরি আপনার এ বি সি থাকে, ঠিক আছে? যারা এই ক্যাটাগরি তারা তারা অনেক যেমন আমি যদি এই ধনীদের মধ্যেই করি, যারা এই ক্যাটাগরির, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের অনেক টাকা পয়সা থাকবে, এটা স্বাভাবিক। তো এরকম পেশার মাধ্যমেই আপনার ডিপেন্ড করতেছে সে কোন ক্যাটাগরির এবং তার লেভেলটা কি, আপনি এটা বুঝতে পারবেন তার পেশাটা জেনেই। ঠিক আছে, দেন কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং সব কিছু নিয়ে নেবেন। নোট, হ্যাঁ, যদি ক্লায়েন্টের কোনো নির্দেশনা থাকে সেই নোটটা আপনি এখানে করে নেবেন। ওকে, দেন এখন সবচেয়ে যে শেখার যে বিষয়টা ছিল বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, টু 1 মিনিট। ড্র। আচ্ছা, এখন হলো আমাদের হলো টপিক এবং ডিসকাশন, ঠিক আছে? এটা আসলে আমরা এখন দেখব যে টপিক এবং ডিসকাশনের মধ্যে যে বিষয়গুলো থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ভালো করে বুঝতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে, যে লেখা আছে যে টাইপ অফ প্রজেক্ট, কি ধরনের প্রকল্প এটা। হ্যাঁ, এটা আসলে কি ধরনের প্রকল্প সেটা আপনাকে অবশ্যই নোট করতে হবে। এটা কি এক্সটেরিয়র নাকি ইন্টেরিয়র? যদি এক্সটেরিয়র হয় আপনি এক্সটেরিয়র লিখবেন, ইন্টেরিয়র হলে ইন্টেরিয়র লিখবেন। দেন আপনাকে পরে যদি আসি, প্রজেক্ট ব্রিফ মানে কি প্রকল্প সম্পর্কে বিস্তারিত, আপনাকে অবশ্যই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এখন বিস্তারিত কি লিখবেন, যেমন প্রকল্পটা বা আপনার যে সাইটটা এটা কি, মানে বর্তমানে কি অবস্থায় আছে। একটা সাইট কিন্তু বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যেমন যেমন অনেক অনেক সাইট আছে যে আসলে নতুন বিল্ডিং হচ্ছে, গাঁথুনি গাঁথুনি অবস্থায় থাকতে পারে, গাঁথুনি হচ্ছে এখন টাইলস হয় নাই, এটা একটা অবস্থা। অবস্থা এরকম হইতে পারে যে আসলে অলরেডি মোটামুটি সবকিছু টাইলস করা শেষ, এভরিথিং মানে প্লাস্টার করা শেষ, হ্যাঁ, নতুন নতুন বিল্ডিং, সেক্ষেত্রে এটা একটা অবস্থা, সেটা আপনি নোট করবেন। দেন এরকম হইতে পারে যে আসলে এখনো গাঁথুনি হয় নাই, কোনো কিছু হয় নাই, জাস্ট অনলি স্ল্যাব তলা করা হয়েছে, আর গাঁথুনি কোনো কিছু হয় নাই, ঠিক আছে, স্ল্যাব স্ল্যাব বা ছাদ দেওয়া হয়েছে, এটাও একটা অবস্থা। তো এই অবস্থাগুলো অবশ্যই নোট করতে হবে। এখন আমরা যখন আমরা ইন্টেরিয়র করতে যাই, সবচাইতে যদি অনেক সময় ক্লায়েন্ট প্রশ্ন করে যে আসলে আমার ইন্টেরিয়র প্ল্যানটা কখন করা উচিত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের ইন্টেরিয়র প্ল্যানটা অবশ্যই অবশ্যই যখন আমাদের গাঁথুনি আমরা না করি, জাস্ট সাইডটা ফাঁকা থাকে, একদম ফাঁকা ময়দান থাকে, জাস্ট কলাম থাকে, বিম থাকে, আর হচ্ছে স্ল্যাব থাকে, স্ল্যাব। যখন এই অবস্থায় থাকে তখন আসলে একজন ক্লায়েন্টের ইন্টেরিয়র বিষয়ে ধারণা নেওয়া দরকার, বা ইন্টেরিয়র সম্বন্ধে চিন্তা করা দরকার, তখন মানে ওটা হচ্ছে বেস্ট সময়। যদি এই সময়টা পার করে ফেলে, সেকেন্ড সময় হলো যখন গাঁথুনি গুলা মোটামুটি দিয়ে দেয়, তখন একটা গাঁথুনি করার সময় একটা মানে একটা মানে ওই সময়টা হচ্ছে পারফেক্ট একটা সময়। ওই সময়ের মধ্যে আপনারা সুন্দর মতো করে আপনারা ইন্টেরিয়র, কারণ ইন্টেরিয়র প্ল্যান একভাবে হয়, আরেকটা আছে যে এক্সটেরিয়র, মানে আমরা মূলত যেভাবে করে থাকি সেটা একভাবে হয়। কারণ ইন্টেরিয়র আর্কিটেক্ট বা যারা আর্কিটেক্ট তাদের চিন্তা ভাবনা এক এক রকম। হ্যাঁ, তাদের অনেক ডিজাইনে আসলে দেখা গেছে অনেক অনেক চেঞ্জ আসতেই পারে। যেমন হইতে পারে যে অলরেডি গাঁথুনি হয়ে গেছে, আপনি এখানে একটা বেসিন দিতে চাচ্ছেন, অথবা এখানে একটা ডিনার ওয়ার্ডেন দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল পয়েন্টটা এখানে নাও থাকতে পারে। যদি মানে এই অনেক বিষয় আছে যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করি আমি বলতেছি, বা অনেক যেটা আসলে আহ, সত্য সেটা হলো, বা পারফেক্ট সময় সেটা হলো যে আসলে বর্তমানে আন্ডার গাঁথুনি হয় না, এটা হচ্ছে পারফেক্ট সময়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো অবস্থা, আপনাকে অবস্থা নোট করতে হবে এটা কি অবস্থায় আছে, প্রাথমিক অবস্থাটা মানে আপনাকে এখন গাঁথুনি তোলা অবস্থায় আছে নাকি গাঁথুনি নাই, বা অলরেডি গাঁথুনি হয়ে গেছে, এটা আপনি নোট করবেন। আরেকটা বিষয় হলো, এটা একটা বিষয়, আরেকটা বিষয় হলো রেনোভেশন। হ্যাঁ, রেনোভেশন অনেক কাজ হয়। রেনোভেশন কি এটা কি জানেন সবাই? যদি রেনোভেশন সম্বন্ধে না জানেন আমি একটু বলে দিচ্ছি। রেনোভেশন হলো পুরাতন ফ্ল্যাট,
যে ফ্ল্যাটে অনেক দিন যাবত সে থাকছে, অথবা ব্যবহৃত ফ্ল্যাট যেটাতে সে থাকতেছে, এরকম ফ্ল্যাটে যদি আমরা ইন্টেরিয়র কাজ করাই, সেই ধরনের সাইটকে আমরা বলি রেনোভেশন। রেনোভেশন, ঠিক আছে? রেনোভেশন ওয়ার্ক বা রেনোভেশনের কাজ করতে হবে, ঠিক আছে? রেনোভেশন, আর ই এন ও, স্পেলিংটা এরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, দেন আমি লিখে দিচ্ছি। আমার উচ্চারণটা কি বুঝতে পারছেন নাকি লিখে দিতে হবে? আচ্ছা, ভাই ওকে, লিখতে নো হবে না, প্রবলেম। এমনিতেই জি জি, ট্রাই করলে পারা যাবে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। রেনোভেশন আপনারা স্পেলিং অবশ্যই বোঝা যাচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, রেনোভেশন আপনারা এই করবেন। তো রেনোভেশন একটা কি, একটা ওই একটা সাইডের ধরন, বুঝা গেছে রেনোভেশনটা কি? আচ্ছা, তো আপনারা এই ফর্মে এখানে আপনি সিলেক্ট করতে হবে যে আসলে এটা কি ধরনের সাইট, এটা আপনাকে লিখে দিতে হবে। দেন আপনার এখানে আছে দ্বিতীয়ত হলো ল্যান্ড অ্যাপার্টমেন্ট সাইজ। বর্তমানে ল্যান্ড অ্যাপার্টমেন্ট মানে ওই সাইটটা আসলে কত স্কোয়ার ফিট, দৈর্ঘ্যে প্রস্থে কত আছে, পুরো সাইটটা কত আছে, ওইটা আপনাকে লিখতে হবে বা নোট করতে হবে। অনেকে আসলে সাইট মেপে আসে, কিন্তু আসলে ওইরকম ভাবে কিন্তু মেজারমেন্টটা কি বা জানা হয় না যে আসলে কত স্কোয়ার ফিট। তো এটা অবশ্যই নোট করে নিতে হবে। তো এটার মধ্যে আরেকটা বিষয় হলো, আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু আসলে ফুল ফ্ল্যাটে যদি কাজ না করাই, সেক্ষেত্রে আসলে কত স্কোয়ার ফিট কাজ করাবো বা কোন কোন রুম কাজ করাবো সেটা আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু টেনে যাচ্ছি। দেন দেন প্রজেক্ট অ্যাড্রেস আপনাকে অবশ্যই জানতে হবে, প্রজেক্ট অ্যাড্রেসটা কোথায় লিখে নিতে হবে। দেন আপনাকে করতে হবে প্রজেক্ট বাজেট কি অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ? তো এটা আপনাকে অবশ্যই, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এটা আমি একটু যদি দেখাই, এই যে এটা, এই অপশনটা নোট করা অবশ্যই, মানে অবশ্যই, মানে এটা করতেই হবে, এটা যেভাবে হোক আপনাকে জানতে হবে। মানে প্রকল্পের বাজেট আনুমানিক ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জানতে হবে যে ওনার বাজেট কত, বা উনি যে ইন্টেরিয়র ইন্টেরিয়র করতে চাচ্ছে, উনি আসলে এই প্রজেক্টের জন্য কত টাকা বাজেট রাখছে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ আপনি ইন্টেরিয়র আমরা মূলত কি করি, ওই সাইডটা মেজারমেন্ট করে এনে আমরা ডিজাইন করি, ঠিক না? এখন একটা ডিজাইন কিসের উপর ডিপেন্ড করে? দুটা জিনিসের উপর ডিপেন্ড করে, মাথায় রাখবেন। একটা ডিজাইন দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হলো, প্রথমটা হলো স্পেস, জায়গা। নোট করবেন অবশ্যই এগুলা। প্রথমটা হলো স্পেস, জায়গা, জায়গার উপর একটা ডিজাইন ডিজার্ভ করে, ঠিক আছে? দেন দ্বিতীয়ত হলো ক্লায়েন্টের বাজেট, ঠিক আছে? এমন অনেক সময় গেছে যে ক্লায়েন্টের বাজেট আছে বাট তার জায়গা নাই। অনেক এরকম অনেক হয়েছে যে ক্লায়েন্টের বাজেট আছে 10 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু তার জায়গা অনুসারে আসলে মানে উনি যে জিনিসগুলো চাচ্ছে সেটা আমরা দিতে পারতেছি না, এরকমও হয়। তো এই দুইটা জিনিসই মাস্ট ইম্পর্টেন্ট। একটা হলো ক্লায়েন্টের বাজেট, আর দ্বিতীয়টা হলো স্পেস মানে জায়গা। এই দুইটা আপনাকে ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন। এখন কেন বাজেটটা মাস্ট ইম্পর্টেন্ট কেন? কারণ আপনি এমন ডিজাইন করছেন যে, যে ডিজাইনটা আসলে ক্লায়েন্টের করতে হলে 50 লাখ টাকা লাগবে, কিন্তু ক্লায়েন্টের বাজেট মাত্র 30 লাখ, কি 3 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 5 লাখ টাকা। সেক্ষেত্রে যখন আপনি 30 লাখ টাকার ডিজাইন নিয়ে দিবেন বা 50 লাখ টাকার ডিজাইন নিয়ে দিবেন, ক্লায়েন্ট কিন্তু হার্ট অ্যাটাক করবে। তো মাথায় রাখবেন যে আসলে ডিজাইনটা করার আগে আপনাকে এই জিনিসটা নোট করতে হবে যে ক্লায়েন্টের বাজেটটা কত, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আসলে এটা প্রকাশ করতে চায় না, যে আহ, মানে তখন জিজ্ঞেস করি আমরা এরকম ভাবে, স্যার আসলে আপনার বাজেটটা কত, বা আমরা কিভাবে ডিজাইনটা করলে আপনার হবে, হ্যাঁ, বা সুন্দর হবে, আপনার বাজেটটা বললে আমরা আসলে ওরকম ভাবে ডিজাইন করতে পারি বা আমাদের জন্য হেল্পফুল হবে। দেখা গেছে অনেক ক্লায়েন্ট আছে এগুলো বলতে চায় না, বা এই তার বাজেটটা শেয়ার করতে চায় না। তখন এই বিভিন্ন কথার কলা কৌশলের মাধ্যমেই আপনাকে ওই ক্লায়েন্টের কাছ থেকে কথাটা আদায় আদায় করতে হবে। দেখেন, আপনি আপনার কথাবার্তার মাধ্যমে একটা ব্যক্তির ভিতরে প্রবেশ করতে পারেন, জাস্ট অনলি কথাবার্তার মাধ্যমেই। যদি কারোর সাথে কথাবার্তা না বলেন, তার ভিতরে প্রবেশ করতে পারবেন না। দেন মানে ওই যেটাকে বলা হয়
একটা ক্লায়েন্টকে এমনভাবে কাউন্সিলিং করতে হবে যে ক্লায়েন্টকে যাতে মানে ওরকম ভাবে আপনি কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসটা জানতে হবে। এখন এটা কিভাবে জানবেন, আমি দু একটা কৌশল আপনাকে দেখিয়ে বা শুনে কি বলতেছি। সেটা হলো, ক্লায়েন্ট যখন শেয়ার না করবে যে আপনি আসলে ডিজাইন করেন, দেন আমরা এই পরবর্তীতে দেখি বাজেট কত আসে, যদি এরকম অনেক প্রশ্ন করতে করতে পারে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আসলে ডিজাইন একটা হয়েছে, মানে সুন্দর করে আপনাকে কনভারসেশনটা চালিয়ে যেতে হবে। তখন বলবেন যে ডিজাইন একটা আর্ট, হ্যাঁ। সে আর কি ডিজাইন এক একটা মানুষের সৃজনশীলতা, সেক্ষেত্রে এক একটা মানুষের রুচি এক এক রকম। এই জিনিসগুলো মানে সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করবেন, কারণ এক একজনের ডিজাইনের কনসেপ্ট এক এক রকম। একজনের নাকি এরকমও হয় যে একজন আর্কিটেক্ট যখন ডিজাইন করে, সে 10 লাখ টাকার ডিজাইন করতে পারে, আবার সে চাইলে 2 কোটি টাকার ডিজাইন করতে পারে। সে চাইলে সে চাইলে কি মানে মানে এটা আর কি বিষয়টা। এখন কথা হলো, আপনাকে যদি 20 লাখ টাকার ডিজাইন করে না দিই, তখন যদি আপনার পছন্দ না হয় বা তখন যদি সমস্যা হয়, এই জিনিসগুলো বলে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি একটা বাজেট বলেন, সে বাজেটের উপর আমরা ডিজাইন করবো। বাট এমন ডিজাইন এনে দিলাম যেটা আপনার বাজেটের ভিতরই পড়ে না, তখন তো আমার এই ডিজাইনটি বৃথা গেল। তখন দেখবেন সে বলবে যে হ্যাঁ, কথা তো ঠিকই বলেছেন, ঠিক আছে, তো আপনি 10 লাখ টাকার ভিতরে আপনি বাজেট করেন আনুমানিক একটা, হ্যাঁ। তখন বলতে পারেন যে সমস্যা নেই, আমরা কি তো ওই রকম একটা বাজেট মনে করি, আমরা কি করব, ডিজাইনটা করব। সেক্ষেত্রে 10 লাখ টাকা বললেও মনে রাখবেন যে সেটা 20 লাখ। কারণ সব ক্লায়েন্টই তো চালাক। তার বাজেট যদি 5 লাখ টাকা হয়, মানে তার বাজেট যদি 10 লাখ টাকা হয়, সে মনে মনে মানে আপনাকে প্রকাশ করবে যেটা, সেটা হলো 5 লাখ টাকা। তো এটা প্রায়ই হয়ে থাকে, ঠিক আছে। দেন আপনাকে এই জিনিসগুলা অবশ্যই এটা জানতে হবে, হ্যাঁ। তারপরে আহ, যদি ওই মানে আলোচনার ওইখানে যদি অন্য কেউ থাকে, তাদের একটা সিগনেচার, এই জিনিসগুলো মেনটেনেন্স করলে আপনাকে মানে মনে করবে যে আপনার কোম্পানিটা আসলে একটা বেস্ট কোম্পানি। হ্যাঁ, যখন যত ইনফরমেশন, যত ধরনের কি বলে অনেস্টি, যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো যখন একটা ক্লায়েন্ট বুঝতে পারে বা তার সামনে আপনি শো করাবেন, তখন সেই ক্লায়েন্ট প্রথম দেখাতেই কোম্পানিকে ভালো লাগবে, ঠিক আছে। প্রথম দর্শনটাই যদি ভালোভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আসলে মেনটেনেন্স করলে আপনারা, আশা করি ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের প্রথম যে বিষয়গুলো থাকবে, এই বিষয়টা আপনাকে ভালো করে আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারলেই আপনার এই কাজটা আসতে পারে, ঠিক আছে। দেন আপনাকে পরবর্তীতে কি করতে হবে? তো এটা এটা তো আপনি করবেন অবশ্যই, এবং এটা করার পরবর্তীতে আপনাকে অবশ্যই ওই যে সাইটটা গেছে, ওই সাইটটা আপনাকে মেজারমেন্ট করতে হবে। এখন মেজারমেন্ট করার মধ্যে দুইটা জিনিস, সরি দুইটা না, কয়েকটা জিনিস রয়েছে। আমি একটু দেখাচ্ছি একটা, যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা আমরা এই ড্রয়িং এর মাধ্যমে আমরা কি একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমার ড্রয়িংটা কি বোঝা যাচ্ছে এখানে, বা একটু কালো আসতেছে কিনা? এর জন্য একটু শেয়ার করবেন। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে। আচ্ছা, নো প্রবলেম। এটা একটা ক্লায়েন্টের, মানে ক্লায়েন্টে যখন আপনি ভিজিট করি, সেই ক্ষেত্রে আমি জাস্ট বোঝানোর জন্য এরকম একটা রেফারেন্স, একটা মানে ড্রয়িং স্কেচ, এটাকে বলে হ্যান্ড স্কেচ। আপনাকে এরকম একটা হ্যান্ড স্কেচ আপনাকে তৈরি করতে হয়, কারণ আমরা তো ওই ল্যাপটপ অথবা পিসি নিয়ে তো আসলে সাইটে যাই না। সেক্ষেত্রে আপনাকে হ্যান্ড স্কেচটা ভালো করে করে আনতে হবে। মাথায় রাখবেন, এই হ্যান্ড স্কেচের উপর ডিপেন্ড করতেছে আপনার ডিজাইনটা। এই হ্যান্ড স্কেচে আপনি যদি আসলে ভুল করেন, বা আপনি যদি সঠিক মতো হ্যান্ড স্কেচ করার নিয়ম কানুন না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস নোট করতে পারবেন না, কখনই পারবেন না এটা। ধরেন আপনি এরকম স্কেচ করছেন যেখানে মেজারমেন্ট 10 ফিট দাও, সেখানে আপনি 6 ফিট তুলছেন, মানে বাকি 4 ফিটই নাই। যদি বাকি 4 ফিট নাই হয়, আপনি কিভাবে ওই জায়গাটা ফুল ফিল আপ করবেন? অনেক বিষয় আছে বোঝার, জানার। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এর আগে আমি বলবো, আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা মেজারমেন্ট ট্যাপ আপনারা নিবেন বা কিনবেন, যাদের আছে তো ভালো, যাদের নাই তারা অবশ্যই কিনবেন। মেজারমেন্ট ট্যাপ কেনার পরবর্তীতে আপনার মেজারমেন্ট ট্যাপ সম্বন্ধে স্টাডি করবেন। দেখেন, এই মেজারমেন্ট ট্যাপ আপনি যত এক্সপার্ট হবেন,
মিস্ত্রিরা তত, মিস্ত্রি যারা আছে, যারা আসলে কাজ করে মিস্ত্রি, তারা আপনাকে তত বেশি সম্মান করবে বা রেসপেক্ট করবে। কেননা আপনি যখন একটা এই মেজারমেন্ট ট্যাপ আপনি ঠিক মতো ধরতে না পারলে, অথবা কি মেজারমেন্ট সম্বন্ধে ভালো আইডিয়া না থাকলে, তখন কিন্তু ওই ওই মিস্ত্রি যারা আছে তারা কিন্তু আপনাকে মনে মনে অপমান করবে। কারণ মিস্ত্রিটা কিন্তু একটা অন্য কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু খুব ভালো মানে মেজারমেন্ট ট্যাপ সম্বন্ধে তাদের ধারণা আছে, তারা মেজারমেন্টটা করে থাকে। বাট আপনি একজন ইঞ্জিনিয়ার অথবা একজন আর্কিটেক্ট হয়ে যদি মেজারমেন্ট ট্যাপটা ভালো করে না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কি ওই মানে বিভিন্ন জায়গায় অপদস্থ হবেন বা ছোট হবেন। তো অবশ্যই মাথায় রাখবেন, এই জিনিসটা ভালো করে শিখে রাখবেন। একটা মেজারমেন্ট ট্যাপের মধ্যে কয়েকটা ক্যাটাগরির মেজারমেন্ট থাকে, মিটার থাকে, ইঞ্চি থাকে, হ্যাঁ, তারপর ফিট থাকে, সুতা থাকে, এরকম আপনার থাকে। ঠিক আছে, সুতা কত ইঞ্চিতে সুতা হয়, এভরিথিং, এই জিনিসগুলো আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। তারপর আপনি ওই সাইট মেজারমেন্ট করতে আপনাকে পারদর্শী হবেন। ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো, অবশ্যই সাইট মেজারমেন্ট করতে হলে দুইটা জিনিস মাথায় রাখবেন। এক হলো, অনেক সময় নিজে নিজে সাইট মেজারমেন্ট করতে হয়। অন্য কি, আরেকটা এরকম সময় যায় যে আসলে দুজনই থাকে, হ্যাঁ দুজন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন দুজন একটা সাইটে ভিজিটে দুজন যাওয়ার জন্য। একজন ট্যাপের মাথা ধরবে, মানে ট্যাপের যে কি হেড, হ্যাঁ, হেড পছন্দ ধরবে, আর একজন ট্যাপটা হাতে নেবে। এটা যখন দুজন থাকবে। আর যখন একজন থাকবে, এই একজন আসল মেজারমেন্ট করারও কিছু কৌশল আছে, যে জিনিসগুলো আমি এভাবে ক্লাসের মাধ্যমে বোঝাতে পারবো না। এটা আপনি নিজেরা নিজের প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যে নিজেরা নিজেরা কিভাবে আপনি মাটিতে ফেলেও আপনি মেজারমেন্ট ট্যাপ দিয়ে মেজারমেন্ট করা যায়। অনেক অনেক সময় টাইলস কি টাইলস গুনেও কিন্তু মেজারমেন্টটা করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি যখন একা থাকবেন। আর যখন দুজন থাকবেন, সেক্ষেত্রে যদি আপনি একজন আর্কিটেক্ট হন অথবা ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ, বা আপনি যদি ওই সাইট ভিজিটের মেন পার্সন হন, সেক্ষেত্রে আপনার সাথে যদি সেকেন্ডারি কোনো পার্সন থাকে, সবসময় মনে রাখবেন আপনার হাতে মেজারমেন্ট ট্যাপটা রাখবেন। আর যে সেকেন্ড পার্সন যিনি যিনি আপনাকে হেল্প করবে, সে তার জন্য ট্যাপের যে মাথাটার কি হেড রয়েছে, তাকে ওইটা ধরতে বলবেন। কেন? কারণ আপনি যদি একজন মানে আর্কিটেক্ট হয়ে যদি ট্যাপের মাথাটা কিন্তু সবসময় কি সামনে বাড়ায়, ঠিক আছে, মানে দৌড়াদৌড়ি করতে হয় ট্যাপের মাথা নিয়ে, ট্যাপ কিন্তু নিয়ে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে ট্যাপ রাখবেন আপনি। আর কি ওই ট্যাপের মাথাটা অবশ্যই আপনার সেকেন্ডারি পার্সনকে দিতে হবে বা সেকেন্ড পার্সনকে দিতে হবে। ওই দৌড়াদৌড়ি করবে, আপনি জাস্ট এক জায়গায় স্ট্রিট থাকে, জাস্ট মেজারমেন্টটা দেখবেন কত আসছে, নোট করবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো টেকনিক্যালি আপনাকে বুঝতে হবে। ওকে ফাইন। দেন এখন আসি আমরা এই ফ্লোর প্ল্যান হিসাবে আমরা আসলে একটা সাইটে গিয়ে কিভাবে মেজারমেন্টটা করি। কারণ আমরা যারা এক্সটেরিয়র বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছি, তারা কিন্তু আসলে এই ধরনের প্ল্যানগুলো খুব কম করি বা কম করি, মানে করি না এক কথায়। ঠিক আছে, আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছি, তারা দেখা গেছে যে ফাঁকা ফাঁকা একটা ময়দান পায় বা ফাঁকা একটা স্পেস পায়, সেখানে গিয়ে মেজারমেন্ট করে নিজের মতো করে ফ্লোর প্ল্যান করে। কিন্তু ইন্টেরিয়র পুরো উল্টা, সবকিছু রেডি থাকে, আমাকে ওই মানে একটা ব্যক্তি করছে, সেটাই আমাকে আবার করতে হয়। তো দুটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে, এই কারণে আমি বলবো। যাই হোক, আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ একটু দেখেন। আর ক্লাসের সময় 4 মিনিট, 4 মিনিট আছে, হ্যাঁ আমি একটু স্কিপ করি এটা। আমি একটা লিঙ্ক দিচ্ছি, সবাই একটু জয়েন করেন। ঠিক আছে, খুব দ্রুত জয়েন করবেন, আমি এটা একটু ভালো করে বুঝাবো। দেন ক্লাসটা এখানে ই করব, দেন আমরা ওই অটোক্যাডে মানে কিভাবে রান করতে হয় সেটা আমরা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমি এখনই লিঙ্ক দিচ্ছি, আপনারা এখনই জয়েনিং করে ফেলেন। ঠিক আছে। হুম। অনিক দাস ভাইয়া, আপনার ক্যামেরাটা অন আছে, আপনি একটু অফ করে নিন। ঠিক আছে, রেকর্ড হচ্ছে তো। অনিক দাস ভাইয়া, একটু অফ করে নেন ক্যামেরাটা। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। ভাই আমার একটু সমস্যা হচ্ছে, আমাকে একটু রিমুভ করে দেন তো, আবার জয়েন হইতেছি আমি। আচ্ছা, আপনার ক্যামেরা অফ করে দিছি, নো প্রবলেম। আচ্ছা, ওকে।
দেন আমরা যে যে জায়গায় ছিলাম, একটা ফ্লোর প্ল্যান, আপনাকে কিভাবে একটা ফ্লোর প্ল্যান মাপতে হয় সেটা আমি জাস্ট দেখাবো বা একটু বোঝানোর চেষ্টা করবো, বাকিটা আপনার প্র্যাকটিস করার মাধ্যমে শিখে নেবেন, ঠিক আছে? এখানে যে বিষয়গুলো আপনি নোট করবেন সেটা হলো, এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে লেখা আছে এফ এইচ। হ্যাঁ, এফ এইচ লেখা আছে। এই এফ এইচটা হলো আপনাকে ফ্লোর হাইট, মানে একটা বিল্ডিং এর একটা ফ্লোর হাইট থাকে, সেটা হচ্ছে 10 ফিট। মানে এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড 10 ফিট। বা যেগুলো হাই রাইজ বিল্ডিং সেক্ষেত্রে ভিন্ন বিষয়, বাট এমনিতে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ফ্লোর হাইটটা থাকে আমরা 10 ফিট, বা 10 ফিট দিয়ে আমরা কি করি, ডিজাইনটা করি, ঠিক আছে, বা কাজটা করে থাকি। আচ্ছা, তো ফ্লোর হাইট, এটাকে আমরা সংখ্যা কি সংক্ষেপে লিখি এফ এইচ। নোট করবেন এইভাবে। হ্যাঁ, বা আপনার যখন এই ডিজাইনটা করবেন বা আপনার সরি হ্যান্ড স্কেচটা করবেন, সাইটে বা ওই পেজের সাইটে আপনাকে জিনিসটা নোট করতে পারেন বা করতে হবে। তারপর হলো ফ্লোর স্ল্যাব হাইট। ফ্লোর স্ল্যাব হাইট, হ্যাঁ, এফ এস এইচ, এটার ফুল মিনিং হলো ফ্লোর স্ল্যাব হাইট। আমরা বলি ফুল মিনিং হলো ফ্লোর স্ল্যাব হাইট। এটা হলো 9.5 ফিট। কিভাবে, আমি আপনাকে বলি। আমাদের বিল্ডিংটা 10 ফিট হতে পারে, বাট আমরা ভিতরে ভিতরে আমাদের মেঝে বা আমরা যেখান থেকে দাঁড়াই, হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে আমরা আমরা এখানে দাঁড়িয়ে আমরা এই মেঝে থেকে বা ফ্লোর থেকে আপনার ওই সিলিং পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাই, সেই সিলিং হাই মানে ওইটা পর্যন্ত যতটুকু হাইট হয়, ওই হাইটটাকে আমরা বলি 9.5। অথবা যদি আপনি এটা আহ, এটা যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করেন, তাহলে দেখা যাচ্ছে এখানে কয়টা অনেক দেশ আছে, যাই হোক, ইঞ্চিতে কনভার্ট করলে 114 ইঞ্চ। এটা আমরা দিয়ে মানে মূলত আপনারা যখন অটোক্যাডে কাজ করেন অথবা স্কেচে কাজ করেন, মাথায় রাখবেন ইঞ্চিতে কাজ করার চেষ্টা করবেন বেশি। যখন মেজারমেন্ট করবেন তখন ইঞ্চিতে মেজারমেন্ট করবেন, যে কোনো একটা ক্যাটাগরিতে মেজারমেন্ট করবেন, হয়তো ইঞ্চি নাহলে ফিট। ঠিক আছে, তাহলে দেখা গেছে যে আপনি ওই আপনার হয়তো বা আপনি যে ফ্লোর প্ল্যানটা করে নিয়েছেন, এটা অটোক্যাড আপনি নাও করতে পারেন, সেটা আপনার অন্য কলিগ করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা ক্যাটাগরিতে রাখলে বা একটা ফরম্যাটে রাখলে অন্যজনের বুঝতে সুবিধা হবে। তো আপনি ইঞ্চিতে মেজারমেন্টটা নেবেন, ঠিক আছে? ফ্লোর বিম হাইট। ফ্লোর বিম হাইট অনেক সময় আমরা এই ফ্লোরের ভিতরে বিমটা ঝুলন্ত অবস্থা দেখি, বা কিছুটা অংশ ঝুলে থাকে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 16 ইঞ্চি, এরকম থাকে আর কি, ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফুল ফ্ল্যাটের ভিতরেই দেখি যে সেম হাইটে বিম নামানো থাকে। আবার অনেক সময় দেখা গেছে কিছু কিছু জায়গায় কিছুটা এক একটা রুমে হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে। দেখা গেছে কিছু জায়গায় নামলাম আর কি, নামছে 10 ইঞ্চি, আবার কিছু জায়গায় 16 ইঞ্চি নামছে, এরকম হইতে পারে। সেটাও নোট করবেন যে কোন রুমে কতটুকু আপনার এই বিমটা নামছে। এই জিনিসগুলো নোট করা কেন হলো, আপনি যখন ইন্টেরিয়র ডিজাইন করতে যাবেন তখন আপনার সিলিং এ কাজ করতে হবে, ঠিক আছে? দেখা গেছে আমরা অনেক সময় বিমকে ঢাকার জন্য সিলিংটা ইউজ করে থাকি, এরকমও হয়। আবার দেখা গেছে আমি এবার যেই ডিজাইনটা আপনাকে ইন্টেরিয়র ডিজাইনটা আপনাকে ডেমো ক্লাস হিসেবে রেডি করেছি, সেটা ডিজাইন করতে গেলে আমরা এরকম একটা বিম হাইট কিভাবে করতে হয় সেটা কয়েকটা ক্যাটাগরি আছে, আমি সেখানে ইউজ করেছি। সেটা আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, তো ওইটা আপনাকে কি নিতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা স্কেচ করতে হবে। মনে রাখতে হবে আমরা প্রথমে একটা সাইটে যখন যাব, এক দিক থেকে আপনারা শুরু করবেন। এর আগে চেষ্টা করবেন ওই সাইটটাকে ভালো করে পর্যবেক্ষণ করবেন। প্রথমে পর্যবেক্ষণ করবেন ভালো করে, যে আসলে কোথায় কোনটা আছে না আছে। 2-3 মিনিট আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। দেন আপনার ভিতরে কিন্তু একটা মানে ধারণা তৈরি হইব যে এই এই ওয়ালটা ওইখানে গিয়ে শেষ হচ্ছে, এখানে এই রুমটা হইতে পারে। মানে একটা বেসিক ধারণা আপনার ভিতরে আনতে হবে, দেন আপনি ওই স্কেচটা শুরু করবেন। দেখেন এই স্কেচটার ভিতরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, সো এটা ভালো করে করতে হবে। যে কোনো একটা সাইড থেকে আপনার শুরু করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি মেন এন্ট্রি থেকে শুরু করবেন। আমরা অধিকাংশ সময় মেন এন্ট্রি থেকে শুরু করে থাকি। মেন এন্ট্রি থেকে শুরু করবেন, এই যে এখান থেকে।
আমি যদি এটা দিতে পারতাম ভালো হতো। ও, স্ন্যাপ নিউ। ওকে। আপনি এই যে এখান থেকে আপনারা শুরু করতে পারেন, এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনাকে পুরাটা মেজারমেন্ট মানে ধারণা নিতে হবে যে কোথায় কি হতে পারে, দেন দাঁড়িয়ে এখান থেকে শুরু করবেন। মেন এন্ডি থেকে আপনি এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছেন সে ডোর থেকে শুরু করবেন। এটা হলো ডোর, ঠিক আছে? ডোর। দেন এই ডোরের সাথে কি আছে, একটা কলাম আছে, এই কলামের সাইজটা আপনাকে কি আগে ড্র করতে হবে। প্রথমে আগে পুরোটা ড্র করে নেবেন, প্রথম মেজারমেন্ট দিবেন না, প্রথম পুরোটা স্কেচ করে নেবেন। হ্যাঁ, যেমন এখানে কলাম আছে, কলাম দিবেন, কলাম দিয়ে এখানে পুরোটা কি এখানে এতটুকু ওয়াল গেছে, এই ওয়ালটা নেবেন, এতটুকু মাপ দিবেন, ঠিক আছে? বা স্কেচ করবেন, দেন এভাবে গিয়ে আপনি পুরোটা মেজারমেন্ট নেবেন দরজা পর্যন্ত, বা স্কেচ করবেন এরকম ভাবে। পরবর্তীতে এরকম ওয়াল দিয়ে মানে একটা পুরোটা একটা জায়গা থেকে শুরু করবেন, একটা জায়গা থেকে শুরু করে একদম শেষ এ পর্যন্ত আনবেন। এখন যখন আপনার ড্রয়িংটা শেষ হবে করা, দেন আপনি এখন মেজারমেন্ট নেবেন, তাহলে আপনার জন্য খুব ইজি হবে। বারবার বারবার আপনি ড্রয়িং করবেন, বারবার মেজারমেন্ট নেবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে শেষে গিয়ে আপনি মিলাতে পারবেন না। তো প্রথমে মাথায় রাখবেন, প্রথমে যেটা করতে হবে, পুরো ফ্ল্যাটটা আপনাকে আগে এক এক জায়গায় দাঁড়িয়ে ওই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আপনাকে আগে স্কেচ করে নিতে হবে, হ্যান্ড স্কেচ করে নিতে হবে। করার পরবর্তীতে আপনি এরকম হ্যান্ড স্কেচ করবেন, করার পরবর্তীতে আপনাকে মেজারমেন্ট নিতে হবে। এখন হ্যান্ড স্কেচ করার মধ্যে কিছু জিনিস হলো, এই যে যেটা বললাম, প্রত্যেকটা জিনিস আপনি আপনি দাঁড়ানোর পর যে জিনিসটা আপনার সামনে পাচ্ছেন, বা যেখানে বাজ হচ্ছে, বা যেখানে ব্রেক ব্রেক নিচ্ছে, সেই ব্রেক পর্যন্ত আপনি কি করেন, থামবেন। এটা একটা কলাম, এই যে এখান থেকে দেখেন একটা ব্রেক নিছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে একটা ব্রেক নিছে, তার মানে কি এই ব্রেকে এসে এখানে থামবেন, দেন এখানে মেজারমেন্ট নেবেন। আবার এখান থেকে কলাম শুরু হয়েছে, এই কলামের ডেপথ নেবেন, আবার লেন্থ নেবেন, ঠিক আছে? দেন ডেপথ, শেষ। তারপরে আবার এতটুক এখানে এসে ব্রেক নিচ্ছে, ব্রেক নেওয়ার পরে এতটুকু আপনি কি করবেন, মেজারমেন্ট নেবেন, বা মেজারমেন্ট নেবেন, ঠিক আছে? এই পর্যন্ত আপনার একটা শেষ। তার পরবর্তীতে যেটা, এই যে এখান থেকে শুরু করে দরজার প্রথম পাল্লা কি প্রথম ফ্রেম মানে প্রথম মানে এই পর্যন্ত আপনি মেজারমেন্ট নেবেন। নেওয়ার পরবর্তীতে আবার দরজা থেকে এখান থেকে শুরু করে দরজার এই পর্যন্ত কতটুকু আছে এটা মেজারমেন্ট করবেন। দেন তো একটা ওয়াল আছে, এই ওয়ালটা জানেনই 6 ইঞ্চি হয়, সেই ওয়ালটা অটোমেটিক ড্র করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেন রুমের ভিতরে ঢুকবেন, রুমের ভিতরে ঢুকে এটা তো আপনি পাচ্ছেন, এই লাইনটা তো অটোমেটিক পাচ্ছেন, ঠিক না? রুমের ভিতরে ঢুকে এই লাইনটা অটোমেটিক পাচ্ছেন, সেই ক্ষেত্রে এই লাইনটা কতটুকু এটা আপনি মেজারমেন্ট করবেন, এই লাইনটা এই যে 12 ফিট 8 ইঞ্চি আছে। দেন এখানে এই পর্যন্ত 12 ফিট 8 ইঞ্চি আছে। তারপরে এইখানে এই যে কলামটা আছে, এই কলামটা পর্যন্ত এখানে এসে এই যে এখান থেকে এখানে এসে থামবেন, ঠিক আছে? তারপরে এই কলামটা শুরু হবে, ডেপ মাপবেন, লেন্থ মাপবেন, দেন শেষ হবে। এরকম স্টেপ বাই স্টেপ আপনাকে মেজারমেন্ট করতে হবে, জিনিসটা বুঝতে হবে, মানে ধীরে ধীরে ড্রয়িংটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। এটা কিন্তু আসলেই আমি বলি একটা সেন্সিটিভ একটা ইস্যু, এই জিনিসটা আপনার এখনই ভালো করে বুঝেন। না বুঝলে আমাকে প্রশ্ন করেন, এখনই প্রশ্ন করতে পারেন। কারণ এখানে যারা যারা আছে মোটামুটি আমি তাদেরকে আগেও এরকম প্ল্যান আমি এক্সপ্লেন করছি যে আসলে কিভাবে মেজারমেন্টটা করতে হয়। যদি কারো প্রশ্ন থাকে এখনই করতে পারেন, এটা কি দেখে কারো কি প্রশ্ন আছে? কারণ এটা আমি দ্বিতীয় ক্লাসে রিপ্লে করব না। কারো প্রশ্ন আছে? ওকে, কারো প্রশ্ন নেই। যদি থাকে আমাকে করতে পারেন। ওকে। দেন তারপরে হলো জানালা, হ্যাঁ, জানালা এখান থেকে জানালা এখানে এখানে থামবেন, তারপর এখান থেকে উইন্ডোটার মেজারমেন্টটা করবেন আপনি। উইন্ডো মেজারমেন্ট করার জন্য আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা এই ডিজাইন দিয়ে কিন্তু আমরা মূলত 3Dটা করে থাকি, তো 3D করতে গেলে আপনার কিন্তু সেকশনটা লাগবেই। আমরা যখন 3D করতে যাব তখন কিন্তু আমাদের সেকশনটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো সেকশনটা প্রয়োজন হওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, সে জিনিসটা আমার এখনই কিন্তু কি আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা কিভাবে সেকশনটা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা
উইন্ডোর সেকশনটা ড্র করবেন এভাবে। ঠিক আছে? ওকে, উইন্ডো সেকশনটা এভাবে ড্র করবেন। ড্র করার পরবর্তীতে যেটা করবেন সেটা হলো আমরা ফ্লোর থেকে উইন্ডো শুরু হওয়ার আগ পর্যন্ত, মানে উইন্ডো হওয়ার নিচ পর্যন্ত একটা মেজারমেন্ট নিয়ে থাকি, সেটা হলো 30 ইঞ্চি। আমরা বেসিক্যালি স্ট্যান্ডার্ড মাপ হলো ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে আমরা উইন্ডো দিয়ে থাকি। এই ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে তার একটা স্ট্যান্ডার্ড নাম আছে, কেউ কি বলতে পারবেন সেই স্ট্যান্ডার্ড নামটা কি, বা কি সেই নামটা কি? একটু রেসপন্স করবেন প্লিজ। সেই স্ট্যান্ডার্ড নামটা কি? জি, বুঝতে পারিনি ভাইয়া, একটু বুঝে নে, আবার আবার বলেন। বলেন। বলছি আমাদের ফ্লোর থেকে কত ইঞ্চি উপরে আমরা উইন্ডোটা দিই। বিষয়টা বুঝতে পারিনি, আবার বলেন একটু আচ্ছা আচ্ছা কোশ্চেনটা। আচ্ছা, ওকে ওকে। প্রশ্নটা আবার হলো আমরা ফ্লোর থেকে একটা স্ট্যান্ডার্ড মাপে মাপ কি মাপের উপরে আমরা কি করি, উইন্ডোটা আমরা কি ডিজাইন করে থাকি বা ড্র করে থাকি, ঠিক না? বা উইন্ডো দিয়ে থাকি। ফ্লোর থেকে জি। উইন্ডো উইন্ডো দেওয়ার আগ পর্যন্ত একটা মাপ নিতে করতে হয়, সেটা একটা স্ট্যান্ডার্ড নাম আছে, সেই নামটা কি এটা আমি বলতে বলছি আর কি। উইন্ডো সিল আর হাইট কি ভাই। কি? ওকে, গুড গুড, উইন্ডো ও, সিল হাইট। হ্যাঁ, এই উইন্ডো সিল হাইট এটা স্ট্যান্ডার্ড নাম। আপনাকে ফ্লোর থেকে উইন্ডো সিল হাইটটা আপনাকে জানতে হবে বা নোট করতে হবে। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ভাবে 30 ইঞ্চি উপরে আমরা উইন্ডোটা দিয়ে থাকি, 30 ইঞ্চি উপরে উইন্ডোটা দিয়ে থাকি। এই 30 ইঞ্চি পর্যন্ত যে নামটা সেটা হলো উইন্ডো সিল হাইট, মাথায় রাখেন। ওকে, এখন এটা কেন সেকশনটা তৈরি করবেন, কারণ সব বিল্ডিং এ সব রুমে কিন্তু আমরা 30 ইঞ্চি উপরে আমরা উইন্ডোটা দেই না। অনেক রুম আছে যে রুমে আমরা ফুল হাইট উইন্ডো দিয়ে থাকি, অথবা নিচ থেকে 20 ইঞ্চি বা 10 ইঞ্চি 12 ইঞ্চি আমরা উপরে আমরা এই উইন্ডোটা দিয়ে থাকি। সেই জিনিসটা আপনাকে নোট করতে হবে। দেন 30 ইঞ্চি নেওয়ার পরবর্তীতে মাথায় রাখবেন, একদম একটা শর্টকাটে একটা কথা বলে দিচ্ছি। প্রথম হলো নিচে 30 উপরে 30, নিচে 30 উপরে 30, এই জিনিসটা মাথায় রাখবেন। 30 ইঞ্চি উপরে 30 ইঞ্চি নিচে, বাকিটা হলো আপনার উইন্ডো, ঠিক আছে? তার মানে হলো 4.5 ফিট আপনার উইন্ডো থাকবে। আর উপরে 4.5, আপনার যদি 4.5 যদি মাঝে থাকে, তাহলে দুটো নিচে এবং উপরে মিলে হচ্ছে কত, 60 বা 5 ফিট। তো 5 ফিট আর হচ্ছে 4.5, এই টোটাল হলো আপনার এই 9.5 ফিট। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট, একটা ফ্লোরের। অনেক জায়গায় কম বেশি হতেই পারে, বাট এটাই স্ট্যান্ডার্ড। আমরা যখন 3D তুলবো, স্কেচ আপে যখন আমরা 3D তুলবো, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, স্কেচ আপে যখন 3D তুলবো তখন আমরা ফ্লোর থেকে 30 ইঞ্চি উপরে উপর পর্যন্ত একটা হাইট দেবো, দেন তার পরবর্তীতে 4.5 ফিট পর্যন্ত আমরা উইন্ডো টানবো। ঠিক আছে, এটা হলো বিষয়। আর হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বড় রুমগুলোতে 5 ফিট উইন্ডো দিয়ে থাকি। এই যে উইন্ডো লেন্থ যেটা 5 ফিট দিয়ে থাকি। যারা এই মানে ওই প্ল্যান সলভ করে তারা মাথায় রাখবেন যে মূলত 5 ফিট দিয়ে থাকি, স্ট্যান্ডার্ড মাপ 5 ফিট। জি জি। সেক্ষেত্রে অনেক সময় 4 ফিটে হতে পারে, 3 ফিটে হতে পারে, সেটা ডিপেন্ড করে ক্লায়েন্টের চাহিদা এবং স্পেসের উপরে। স্ট্যান্ডার্ড 5 ফিট। ওকে, দেন এটা ছিল এরকম করে আপনারা সেকশন এঁকে আপনাকে ওখানেই আপনাকে ওই নোট করে নিতে হবে। দেন আবার শুরু করবেন। টয়লেটের ভিতরে যদি কোনো ধরনের কলাম থাকে সে জিনিসটা আপনি করবেন। হ্যাঁ, টয়লেটের ভিতরে কিন্তু আমরা ওই কি বলে এটারে উইন্ডো দিয়ে থাকি, সে উইন্ডোটা 2 ফিট বাই 2 ফিট হয়, এই জিনিসগুলো মাথায় রাখেন, ঠিক আছে? এরকম করে আপনাকে এই যে এখান থেকে শুরু করবেন না, এই লাইনটা আপনি অটোমেটিক দিয়ে দিবেন। এই লাইনের রেফারেন্সে এই লাইনটা দিয়ে দিবেন। দেন বাইর থেকে এখান থেকে এতটুকু মেজারমেন্ট করবেন। এই যে এতটুকু মেজারমেন্ট করবেন। এতটুকু মেজারমেন্ট করার পরবর্তীতে আপনি ভিতরে মাপ তো পাচ্ছেনই, দেন এই টয়লেটের এই লাইনটা আপনি মাপবেন। মানে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ফুলি ড্রয়িংটা যখন আপনি ফলো করবেন, আপনার তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি একটা নলেজ হয়ে যাবে আপনার, ঠিক আছে? আচ্ছা, দেন সাইডে গিয়ে আমরা দেখা গেছে অনেক সময় এই রুমের রুমের ভিতরে
এই 10 ইঞ্চির ওয়াল, সরি 10 ইঞ্চি না, 12 ইঞ্চি বিম থাকে অথবা কলাম থাকে। সো এই কলামগুলা যখন 10 ইঞ্চি থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় 2 ইঞ্চি দেখতে পারি রুমের ভিতরে ঢুকে আছে, বাকিটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে ওই ওটা মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে? বা ওই কলামটা কত সাইজ হয় এই জিনিসটা জেনে রাখতে হবে। ওকে। তো এরকম করে আপনাকে একটা টোটাল ড্রয়িং করে নিতে হবে। মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় আমাদের কলামের কলামের সাইজটা আমাদের প্রয়োজন পড়ে। কারণ কলামের সাইজ যদি আহ, 3-4টা কলামে যদি আমরা কি কম বেশি দিয়ে ফেলি তাহলে পুরো মেজারমেন্ট লাস্টে গিয়ে মেলানো যাবে না। সেক্ষেত্রে ফুল কলামের সাইজ যদি আমরা পাইতে চাই, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমরা কি প্লাস্টার করা থাকে, অনেক সময় কি ওই বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা দুইভাবে কলামের সাইজ বের করতে পারি। একটা হলো ওই ক্লায়েন্টের কাছ থেকে তার ড্রয়িংটা নিয়ে, আর দ্বিতীয়টা হলো ছাদে রুফে গিয়ে আমরা ওইখানে কিন্তু কলামগুলা উঠানো থাকে, সেই ক্ষেত্রে আমরা নিতে পারি, ঠিক আছে? তারপরও যদি না পাই সেক্ষেত্রে আমরা আনুমানিক ধরতে পারি, নো প্রবলেম। তো এই বিষয়গুলো আপনারা করবেন, নোট করবেন। আর একটা বিষয় হলো আপনারা দুই জায়গার মধ্যে আপনাকে উইন্ডো মাপ চেঞ্জ হয়, একটা হচ্ছে টয়লেট, একটা হচ্ছে টয়লেটে, আর একটা হচ্ছে কিচেনে, ঠিক আছে? লিভিং ডাইনিং এ হয় সেটা ডিপেন্ড করে জায়গা অনুসারে। তো এরকম করে আপনাকে একটা সাইট মেজারমেন্ট করতে হবে, কলাম সাইজগুলা এই যে সিএল দ্বারা আপনাকে বোঝানো হয়েছে কলাম সাইজ, কলাম সাইজ 1, কলাম সাইজ 2, এই সাইজগুলো আপনাকে নোট করতে হবে। আমি আবারও বলতেছি এই সাইজগুলো আপনাকে নোট করতে হবে, না হলে কিন্তু আপনার ক্যাডের ভিতরে কিন্তু ড্রয়িং মেলাতে পারবেন না। মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি কারো সুযোগ হয় আমাদের অফিসে আসার বা এখানে আসার, সেই ক্ষেত্রে আমি না হয় আমার কাছে শিডিউল নিয়ে আসলে দেখা গেছে যে অনেক সময় আমরা সাইট ভিজিটে যাই, সেখানে একদিন গেলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে? এই সুযোগটা আমি মানে দিয়ে থাকি, মানে দিতে পারতেছি এই কারণে কারণ আপনারা যদি শিখতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে আসলে 2-3 দিন আমাদের সাথে সাইডে গেলে আপনারা এই জিনিসগুলো শিখে যাবেন, নো প্রবলেম। তো এইভাবে আপনারা পুরো মেজারমেন্টটা করে নেবেন সঠিকভাবে। দেন আপনাকে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের একটা সিগনেচার নিয়ে নেবেন। দেন এই, হ্যাঁ, সিগনেচার নেবেন, একটা ডেট নিয়ে নেবেন। তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য অবশ্যই দরকার। আর ওই দিনে একটা ডেট আপনাকে অবশ্যই নোট করতে হবে। এটা হলো একটা ফর্মালিটিস। এই ফর্মালিটিস গুলোই আপনাকে মেনটেন করে যে আসলে আপনার কোম্পানিটা কেমন। কারণ আমাদের ছোটখাটো যে কোম্পানিগুলো আছে এগুলো আসলে এত কিছু ফর্মালিটি মেনটেন করি না। কারণ ফর্মালিটি আপনাকে ক্লায়েন্টকে বোঝায় আপনার আপনার ভ্যালুটা কতটুকু, আপনি কেমন কাজ করবেন, অনেক কিছুই আসলে। কথা আছে না, বাত, আমরা যখন ভাত রান্না করি তখন কিন্তু প্রত্যেকটা ভাত কিন্তু আমরা চেক করে দেখতে হয় না বা টিপে দেখতে হয় না যে আসলে সব ভাত হয়েছে কিনা, একটা ভাত টিপ দিলে বোঝা যায়। তো অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে আসলে আপনার কয়েকটা সিম্পল কথার মাধ্যমে বুঝতে পারবে যে আসলে আপনি কেমন জানেন বা আপনার কোম্পানিটা কেমন। নিজেকে অবশ্যই ক্লায়েন্টের সামনে এমন এক্সপার্টনেস দিতে হবে যে আপনি আগামী 10 বছর ধরে আপনি এই সেক্টরে আছেন, এরকম বলতে হবে। এমন ক্লায়েন্টের সামনে চুপ করে থাকা যাবে না, এবং ক্লায়েন্ট এরকম কিছু কথা বলতে হবে ক্লায়েন্ট যাতে চুপ থাকে, ঠিক আছে? So, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসগুলো করতে করতে একটা সময় আপনি যখন অভিজ্ঞতা অর্জন করবেন, দেন আপনি নিজেই আপনি এগুলা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটাই ছিল বিষয়। কালকের অ্যাসাইনমেন্ট থাকবে আপনারা বর্তমানে যেখানে আছেন, যাদের বাড়িতে বিল্ডিং রয়েছে, হ্যাঁ, বা যাদের বিল্ডিং কি রয়েছে তারা ওই ফ্লোরটাকে আমরা মেজারমেন্ট করে ওই ফ্লোরটাকে আপনারা হ্যান্ড স্কেচ করবেন, তারপর এটাকে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, দেন এটা গেল। দেন পরবর্তীতে হলো যেটা আপনি স্কেচ করেছেন সেটা আপনাকে ক্যাড ফাইল করে আপনাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে হ্যান্ড স্কেচ করে জমা দিতে হবে, আরেকটা হলো আরেকটা হলো আপনাকে ক্যাড ড্রয়িং করে জমা দিতে হবে। অনেকে আছে ক্যাড ড্রয়িং, আমরা জানি এখানে যারা স্কেচ আপে আমরা যেহেতু করতে আসছি তা আমরা কি সবাই, ওকে ওকে, নো প্রবলেম। ডেট জানাবেন, হ্যাঁ, বা কবে আসবেন আমরা ওইটা বলে দেবো, নো প্রবলেম। ওকে। তো যেটা বলতেছিলাম,
আহ, আপনারা এইভাবে জিনিসগুলো কি মেজারমেন্ট করবেন, ঠিক আছে? মেজারমেন্ট করে আপনারা এই এই স্কেচটা ড্র করবেন। ঠিক আছে, দুইটা কাজ, একটা হলো আপনাকে ওই হ্যান্ড স্কেচ করে জমা দিতে হবে, আর দ্বিতীয়টা হলো আপনাকে ওই ক্যাড ফাইল করে জমা দিতে হবে। আর যারা মূলত স্কেচ আপে আসলে ক্লাস করতে আসছে, আমরা কিন্তু বেসিক বিষয় বলেন আর যতটুকু দরকার তারা আমরা কিন্তু অটোক্যাড পারি। তো সেক্ষেত্রে আপনারা পুরো ড্রয়িংটা অটোক্যাডে তুলে নেবেন, এই দুটো অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দেবেন। আর যাদের আসলে এই ওরকম মানে রুম নাই, যে আসলে মাপার বা ফ্লোর নাই, তারা কি করবেন, পাশা পাশা কি আশেপাশে যদি কোনো নতুন বিল্ডিং ওঠে, সেই নতুন বিল্ডিং এর আপনি চাইলে ওইখানে গিয়ে আপনি নিজের পরিচয় দিয়ে আপনার ওই মেজারমেন্ট করে জমা দিয়ে, মানে জমা দিতেই হবে, এনে হয় এনে হয়, ঠিক আছে? দেখেন আপনি এই যেহেতু অনেকে আছে যে এই জিনিসটা করা আছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে আসলে এক একটা সাইট এক এক রকম। আপনি আগেরটা জমা দিতে পারেন, নো প্রবলেম, বাট বিষয় হলো ধরেন নতুন একটা সাইটে যদি আপনি না যান, আপনার সমস্যা ফেস করবেন না। আপনার যত সমস্যা ফেস করবেন আপনি তত অভিজ্ঞ হবেন। আপনি নতুন একটা সাইটে যাবেন, নতুন একটা সাইট মেজারমেন্ট করবেন, দেন আপনি জমা দিলে দেখবেন ওইখানেই আপনার কি অনেক বোঝার বিষয় বা আপনার অনেক ত্রুটি আপনার ওখানে ধরা পড়বে। সেই জিনিসগুলো আমার সাথে শেয়ার করলেই আপনি ওইখান থেকে আহ, শিখতে পারবেন, দেন আপনার অভিজ্ঞতা হবে। যে যত সমস্যা ফেস করবে সেই একটা সময় গিয়ে এক্সপার্ট হবে। আর যে সমস্যা ফেস করবে না, আমি মনে করি সে একটা সময় গিয়ে এক্সপার্ট হবে না, হয়তোবা সে ওই সেক্টরটা ছেড়ে দিতে বাধ্য হবে। যারা সমস্যা ফেস করবেন তারাই একটা সময় ভালো কিছু করতে পারবেন, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলা, আমার নিজেরই থেকে বলা। আমি অনেক সমস্যা ফেস করছি। হ্যাঁ, দেন আমি এখন খুঁটিনাটি অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। হ্যাঁ, অনেক কি অনেক সমস্যার সমাধান করে থাকি। বিশেষ করে আমি সফটওয়্যার নিয়ে অনেক সমস্যা ফেস করছি। দেন এখন এরকমও যাই আমরা অন্যদের সফটওয়্যার আমি নিজে ইনস্টল করে দিতে পারি। ঠিক আছে, অনেক বিষয় আছে, যে যত সমস্যা ফেস করবেন সে তত বেশি শিখতে পারবেন। তো মাথায় রাখেন, এই ছিল বিষয়। আর দেখি, ওকে ওকে ঠিক আছে। আমি যা গত কয়েকদিন আগে একটা সাইটে গিয়েছিলাম, যেটা আর কি ডেমো ক্লাস আপনাদের জন্য রেডি করেছি। সেটার মধ্যে কিছু কিছু জায়গায় আসলে অনেক প্রবলেম হয়েছে, কারণ আমি স্কেচ করার পরবর্তীতেও কিন্তু সেখানে প্রবলেম হয়। হ্যাঁ, তো আমারও নিজের যেহেতু প্রবলেম হয়েছে বা হয়, সেক্ষেত্রে আপনাদের হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তো আমি বলবো নতুন নতুন সাইট আপনারা ভিজিট করবেন, নতুন সাইট মেজারমেন্ট করবেন, দেন নতুন নতুন প্রবলেম আপনাদের কি মানে তৈরি হবে, সেই জিনিসগুলো সলভ করতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন। তো পরবর্তী ক্লাসটা আমি এটাই বলবো যে ক্লাসে জয়েন করার আগে গত 4 থেকে 5টা ক্লাস, আজকে সকালে 5টা ক্লাস শেষ হয়েছে, ওই প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেবেন। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আপনারা শনিবার থেকে আবার আমাদের স্কেচআপে আমরা ইন্টেরিয়রের কাজ শুরু করব। আর এবার ইন্টেরিয়রের মোটামুটি সবগুলো কাজ আমি দেখানোর চেষ্টা করব, বেডরুম দেখানোর চেষ্টা করব, লিভিং রুম দেখানোর চেষ্টা করব। হুম ডাইনিং, ড্রয়িং, কিচেন, এই প্রত্যেকটা জিনিসে আমি টাচ করার চেষ্টা করব। এর আগে যা কি এর আগে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ফ্ল্যাটে মানে ফ্ল্যাটের প্রত্যেকটা রুম টাচ করি নাই। ঠিক আছে, তো এবার আমরা ওটা করব, কারণ হলো দেখলাম এখানে যারা আছেন মোটামুটি তারা সবাই সিভিলে, মোটামুটি যারা আমি জানি। আচ্ছা ভাই, আমার স্কেচ আপে একটা বড় সমস্যা, রুটেট করানো। আচ্ছা, কি বলতেছেন এটা? 1900 টাকা, নো প্রবলেম। এটা আমাকে পার্সোনালি বলতে পারেন বা এখনো বলতে পারেন, আমি শেষ করি। এখন যদি বলতে চান বলতে পারবেন, নো প্রবলেম, বা আমরা ওই ক্লাসটা শুরু করলে যখন স্কেচ আপে যাবো তখনও বলতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা এটা করব। ঠিক আছে, আর কি লিখছেন? আচ্ছা, তো এই ছিল বিষয়গুলা। তো আজকের কথাগুলো আসলে আমি মনে করি যে সবাই একটু বুঝতে পারছেন। তো সেই বিষয়ে আমি বলবো যে এই সঠিক মতো আপনার অ্যাসাইনমেন্ট জমা দেন। আমাদের গ্রুপ রয়েছে, এই গ্রুপে আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা দেন। কেন বলতেছি, কারণ আমার প্রথম জবটা হয়েছিল কোনো একটা গ্রুপের পোস্ট করার মাধ্যমেই। তো আপনি যখন আপনাদের কাজগুলা আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদের গ্রুপে কিন্তু আস্তে আস্তে অনেক বড় বড় আর্কিটেক্টরা যুক্ত হচ্ছে।
তো সেখানে যখন আপনাদের কাজগুলো দেখবে, আপনার রুট লেভেলটা দেখবে, আপনার যখন হাই লেভেল যখন কাজ করবেন, হ্যাঁ, তখন এই জিনিসগুলো যখন আমাদের কি গ্রুপে শেয়ার করবেন, সেখানে কিন্তু অনেকে, কারণ আমাদের গ্রুপটা কিন্তু যারা শিখে তাদের পোস্ট কিন্তু অ্যাপ্রুভাল। হ্যাঁ, সেখানে যদি আপনারা ভালো ডিজাইন করে থাকেন, সেটাও আপনি এখানে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনার আহ, কি আপনার পরিধিটা চেনার কি আপনাকে পাবলিসিটিটা বাড়বে, কারণ এই সেক্টরে পাবলিসিটিটা অনেক। ঠিক আছে, এই সেক্টরে পাবলিসিটিটাই অনেক। তো এই কারণে বললাম যে আপনারা যে কোনো ডিজাইন করেন, বেসিক বা যারা শিখতেছেন তারাও আপনারা বেসিক ক্লাসগুলো যেগুলো করছেন এগুলো অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর যারা এমনি তো পার্সোনালি ডিজাইন করে থাকেন, তারাও এখানে এই নিজেদের ডিজাইনগুলা অথবা রেন্ডার ছবিগুলো আপনারা ওই ওইখানে আপনারা জমা দিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্যই ভালো হবে আশা করি। আর চেষ্টা করবেন আমাদের গ্রুপটাকে একটু বড় করার জন্য, সবাই একটু ইনভাইট করবেন, কারণ এই গ্রুপটা আমাদের সবার। একটা সময় না একটা সময় গ্রুপগুলো কিন্তু কাজে আসবে আমাদেরই। ঠিক আছে, তো এটাই বলবো যে সবাই একটু ইনভাইট করেন নিজেদেরই থেকে, যাতে আসলে এখানে আমাদের গ্রুপ মেম্বার বাড়ে, এই আর কি। কারণ আমি কোনো না কোনো সময় এই গ্রুপটাকে আমি টেনে নিয়েই যাব, যদি আপনারা হেল্প করেন সেক্ষেত্রে আমার কিছুটা হেল্প হলো, এই আর কি। আচ্ছা, এখানে কি বলছেন, সব আলাদাভাবে দেখিয়ে দিলে সবার জন্য বুঝতে ভালো হবে, কারণ ভাই এক এক রুমের এক এক মডেল। ও আচ্ছা, নো প্রবলেম। আমি এবারে ক্লাসে আমি এটা রাখছি, কারণ যারা মূলত আসলে সিভিল কি আর্কিটেকচার যারা আছে তারা আসলে এই জিনিসগুলো আমরা জানি বুঝি, কিন্তু যারা সিভিলে আছি, যারা সিভিল থেকে আসছি, তারা কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ওরকমভাবে জানি না। তো আমি এবার চেষ্টা করছি যে আউট ক্লাসগুলো একটু কমিয়ে প্র্যাকটিক্যাল আমাদের ভিজিটের আমাদের কি বলে প্রজেক্টের ক্লাসগুলা, ইন্টেরিয়রের সাইটের ক্লাসগুলো আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, তো এই আর কি। এবার আমাদের এই কোর্সের মধ্যে আউট কোনো ক্লাস রাখি নাই, দু একটা রাখছি। যেমন আজকে 4 নাম্বার 5 নাম্বার ক্লাসটা কিন্তু ওই প্রেজেন্টেশনের উপরে ছিল, যেমন ওই কি বলে পাওয়ার পয়েন্ট অথবা কি এক্সেলের, কিন্তু আমি এই জিনিসগুলো স্কিপ করছি আপাতত। আমরা মেন কাজগুলো শিখে তারপরে এগুলা ধরবো, নো প্রবলেম শেষে। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেটা বলবো আপনাদের অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই অবশ্যই সময়ের ভিতরে কি ভাই জমা দিবেন। আপনারা যদি আমার ক্লাসের টপিকগুলো যদি আপনি ভালো করে পারেন, সমস্যা নেই, এটা জমা দিতে হবে না। কিন্তু আমার ক্লাসে যাতে আপনি ভালো, মানে আমার ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আপনাকে নতুন একটা ডিজাইন দরকার করে সেটা জমা দেন, নো প্রবলেম। বাট আমি আমার প্রত্যেকটা ক্লাসের একটা করে অ্যাসাইনমেন্ট থাকবেই। আমি যাতে ওই মানে আমার গ্রুপে ঢুকতে যাতে দেখতে পারি যে আসলে অনেক সরকার বা অনেক দাস ভাইয়ার কি আমার ক্লাসে 10টা ক্লাসের ভিতরে এই 10টা ক্লাসের অ্যাসাইনমেন্টই আছে, আমি যাতে দেখতে পারি। হ্যাঁ, এখানে ওই এখানে রয়েছে আরো কে কে রয়েছে দেখি। এখানে যেমন ওই আব্দুল্লাহ রয়েছে, আমি যাতে ঢুকে দেখতে পারি যে আব্দুল্লাহর A to Z যতগুলো ক্লাস আমি করাইছি প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট রয়েছে। সেটা হইতে পারে তার পার্সোনাল, মানে যারা পারে, যেমন এই জিনিস এই ক্লাসটা আমি অনেক আগে করাইছি, এটা যদি পারেন সমস্যা নাই। বাট আপনি অন্য একটা এই ক্লাসের ভিতরে অন্য একটা কাজ আপনি জয়েন করে দেন, কারণ এটা এখানে তো আমরা আসছি শেখার জন্য, নো প্রবলেম, এটা অ্যাড করাতে পারবে না। ঠিক আছে, আর যারা নতুন তারা অবশ্যই আমাকে এই আমার প্রত্যেকটা কথা নোট করবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করার চেষ্টা করবেন। আপনি প্রথমে একটা জিনিসকে ফলো করতে পারলে, মানে একটা মানুষকে ফলো করতে পারলেই একটা সময় গিয়ে আপনার অনেক কিছু জানবেন। বাট প্রথমেই ফলো না করলে কিন্তু আপনার সাইন মানে শাইন করতে পারবেন না। ঠিক আছে, তো এটাই বলবো যে জীবনে বড় হতে হলে কারো না কারো হাত ধরেই বড় হতে হয়। একটা সময় হাত বদল হয়, বাট একজনের একজন না কাউকে মেন্টর মানতেই হবে, এই হচ্ছে বিষয়। ডিজাইনের ক্ষেত্রে যেহেতু আমার কাছে শিখতেছেন, একটা জিনিস ফলো করতে থাকেন, দেন লাইন অটোমেটিক পাবেন। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি ডিজাইনের সময় কোনো সমস্যা হয় বা প্রবলেম হয় আমাকে ইনবক্সে জানাতে পারেন। অবশ্যই বলবো যে নেক্সট ক্লাসে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপর জয়েন করবেন সবাই। ঠিক আছে, ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।